যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন থেকে কঠিনতর হবে। আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয়, এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে, যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে, সেই প্রোটেকশন তারা পাবে না। কারণ যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা আজকে আমাদেরকে টার্গেট করবে, এটাই তো স্বাভাবিক। এনসিপি হুঙ্কার দিয়ে বলতে চাইছে যে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয়। একই সঙ্গে আমরা জানি যে জামাতের সাথে তাদের সুরের অনেকটাই মিল, একই সঙ্গে তারা কথা বলছে নির্বাচন তারা হতে দেবে না, এমন একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। এবং একই সঙ্গে বিএনপির শীর্ষ পর্যায়ের কোন কোন নেতাকে তারা হুমকি দিচ্ছে। আসলে কি ঘটছে, কি হবে, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। হাবিবুর রহমান হাবিব, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে এবং জানতে চাই যে এনসিপির পক্ষ থেকে মঙ্গলবার হুঙ্কার ছেড়ে বলা হয়েছে যে কোনো অবস্থাতেই ফেব্রুয়ারিতে নির্বাচন নয়। আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমিও কালকে শুনছি, আমি যখন ওই গ্লোবাল টিভিতে ছিলাম, শেষের দিকে এসে আমাকে অ্যাঙ্কর বলতেছিলেন যে এই ঘটনা পাটোয়ারি একটাকে দিল, সরাসরি কথা নির্বাচন হবে না। এটা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা মুখপাত্র হোক, নেতা হোক, যেই হোক না কেন, এইভাবে বলাটা কোনোভাবে শোভন না। একটা রাজনৈতিক দল ইচ্ছার উপরে কি নির্ভর করে? এদেশে নির্বাচন কমিশন নেই, এদেশে কি সরকার নেই? সরকারও তো এইভাবে বলেন। এই যে কথাটা বললো, এটা কেউ কি ভালোভাবে গ্রহণ করেছে? আর আমি আপনাকে বলি, তারা এমন কোনো বড় দলও না, এমন কেউ না। তারা গণঅভ্যুত্থানের সময় তারা ছিল, আমরা তাদেরকে সমীহ করি, স্নেহ করি, তাদের অবদান সেটাকে আমরা স্বীকার করি। তার মানে কি একা তারা করেছে তার জন্য? সব দলের এখানে অবদান আছে। আমাদের অবদান অনেক বেশি আগের থেকেই। আমাদের শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। জুলাই অভ্যুত্থানে আমাদের যত লোক মারা গেছে, তাদের যে দলের পক্ষে, তো সেই দলের তো একজনও মারা যায়। সাধারণ তারা মানুষ গেছে, তারা দাবি করতে পারে না তাদের লোক। তারা বলছে যে নির্বাচন ততদিন পরে হবে যতদিন সমস্ত হত্যাকাণ্ডের বিচার হবে, সম্পন্ন হবে, তখন তা নাহলে শহীদদের কবর থেকে উঠে তাদের বাবা মার করে ফিরে দিতে হবে। এই শহীদদের প্রতি কি একাই তাদের দরদ, আর কারো দরদ নেই? সেটা হচ্ছে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রাসি জ্যাকবসনের সঙ্গে তারা বৈঠক করলো সোমবার, এবং সেখান থেকে বেরিয়েই তারা এই সুরে কথা বলছে। মানে বিষয়টি আসলে কি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তারা তাদের পক্ষে কোনো সিগন্যাল পেয়েছে, নাকি এমনও শোনা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র তাদেরকে বলে দিয়েছে যে তোমরা যা পারো করো, আমরা এর মধ্যে নাই? এরকম নানান গুঞ্জন শোনা যাচ্ছে। আসলে বিষয়টি কি? যুক্তরাষ্ট্রের সাথে বৈঠকের পর, না না, মার্কিন যুক্তরাষ্ট্র দেশ প্রভাবশালী দেশ হঠাৎ করে আজকে তো জন্ম হলো না। এর আগে বহুবার নির্বাচন দেশে হয়েছে। বহুবার নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিভিন্ন ভাবে বিরোধী দল হস্তক্ষেপ করার কথা বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই বলে এসেছে তাদের আভ্যন্তরীণ ব্যাপার, নির্বাচন ব্যবস্থা তাদের টোটালি নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। আমরা চাই এটা শুধু নির্বাচন হোক। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই বলবে না যে দেশের নির্বাচন না হোক। মার্কিন যুক্তরাষ্ট্র কোনোভাবেই তাদেরকে বলে দেয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই কথাটা বলে দাও তোমরা। এই দেশের মানুষ অবশ্যই নির্বাচনে ভোট দিতে চায় এবং তার ভোট দিতে যাবে। আমরা হত্যাকাণ্ডের বিচার চাই, আমরা সংস্কার চাই, আমরা দেশের পরিবর্তনও চাই, দেশটার সামনে এগিয়ে যাক সে ব্যবস্থা আমরা চাই। তাই বলে নির্বাচন হবে না একটা বলে দিল আর হয়ে গেল, এটা বাস্তবতা কোনোভাবেই এটা না। আমি সাধারণ মানুষের কিছু পারসেপশন অথবা যারা বিশেষজ্ঞ রয়েছেন অনেক পর্যায় থেকে যে মন্তব্যগুলো করা হচ্ছে সেটি যদি সামারি আপ করি তাদের অংশ থেকে, সেটি হচ্ছে অনেকেরই সংশয় যে আসলে নির্বাচন হবে না। যে নির্বাচনের শিডিউল বা টাইম ফ্রেম ঘোষণা করা হয়েছে, এটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটু ঠান্ডা রাখতে এই কৌশল অবলম্বন করা হয়েছে। যখন তফসিল ঘোষণার সময় আসবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ডিসেম্বরের দিকে, তখন হয়তো বলা হবে যে না, দেশে আনরেস্ট সিচুয়েশন চলছে, এই অবস্থায় কোনো নির্বাচন নয়। এমন একটি ছক নাকি সরকারের রয়েছে। আপনারা কি বিষয়গুলো বিবেচনায় নিচ্ছেন? যারা হুমকি দিচ্ছে তাদের হুমকির কারণে যদি নির্বাচন না হয়, আমি পরিষ্কার করে বলেছি, আগেও একদিন বলেছি, আজকেও বলছি, ফেব্রুয়ারির পর এই সরকারও থাকবে না। যারা হুমকি দিচ্ছে তারাও বাংলাদেশের বাস্তবতাতে রাজনীতি করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে, কঠিন থেকে কঠিনতর হবে। কারণ বর্তমান সরকার তাদেরকে যে ফ্যাসিলিটি দিচ্ছে, বর্তমান সরকারকে তারা যেভাবে নিয়ন্ত্রণ করছে, বর্তমান সরকারের আমলে তারা যত সুযোগ সুবিধা পাচ্ছে, এই 5 তারিখে ফেব্রুয়ারির পরে সেনাবাহিনী এই দেশে, এই পুলিশের কাজ সেনাবাহিনী আর করবে না। তার কারণ সেনাবাহিনী আমাদের একটা গর্বের, অথবা আমাদের দেশ রক্ষার জন্য অতন্ত্র প্রহরী। তারা যদি বছরের পর বছর মাঠে থাকে আর পুলিশের কাজ যদি তারা করে, তারাও মানুষের সাথে মিশতে মিশতে তারা নৈতিকতা হারিয়ে ফেলবে, মনোবল নষ্ট হয়ে যাবে, অনেক সময় অনৈতিক কাজে তারা জড়িয়ে যেতে পারে। যে কারণে সেনাবাহিনী অবশ্যই ফেব্রুয়ারির পরে
এই সরকারকে আর পাহারা দিবে না। আর এই সরকারকে যদি সেনাবাহিনী পাহারা না দেয়, এই সরকারও থাকতে পারবে না। আর যারা হুঙ্কার ছাড়ছে, তারা আজকে যে পজিশনে তারা হুঙ্কার ছাড়ছে, যেভাবে তারা চলছে সরকারের প্রোটেকশনে, সেই প্রোটেকশন তারা পাবে না। আর তারা যখন প্রোটেকশন পাবে না, আর একটা দেশে তখন নির্বাচন বানচাল হয়ে যাবে, সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু তাদের ঘাড়ির উপরে এসে পড়বে। তারা অতখানি দায়িত্ব পালন করতে নিতে পারবেন কিনা ঘাড়ে, তাদের 5বার চিন্তা করার দরকার আছে বলে আমি মনে করি। বলে ফেললাম, হয়ে গেল, নির্বাচন দেব না, আর নির্বাচন হবে না, এতখানি ভাবা মনে হয় ঠিক। আমি আপনার কথা সূত্র ধরেই প্রশ্নটা করছি যে এটা সবাই বলছে, বিএনপি সহ সবাই বলছে যে এই সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা প্রচন্ড ভাবে বিশেষ একটি রাজনৈতিক দল বা এনসিপি কে সমর্থন দিচ্ছে, নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, প্রোটোকল দিচ্ছে, যা এর আগে ইতিহাসে কখনো দেখা যায়নি যে প্রধানমন্ত্রী ছাড়া বা সরকারি দল ছাড়া অন্য কাউকে এভাবে প্রোটোকল দিতে। তো সেই জায়গা থেকে যদি একটা নির্বাচন হয়ও, সেটি সুষ্ঠু হবে কিভাবে? আপনারা কেন এটা আশা করছেন? আমি আশা করছি সুষ্ঠু নির্বাচন এই কারণে হবে, এখন যারা ক্ষমতায় আছে তারা তো উপদেষ্টা থেকে নির্বাচন করতে পারবে না, উপদেষ্টাকে পদত্যাগ করে আসতে হবে তো। আর তো এখানে আওয়ামী লীগের মতো ঘরে ঘরে এমপি নেই তো, 300 আসনে এমপি আছে, তারা সংসদে পদত্যাগ করবে না, এমপি থেকে নির্বাচন করবে, মন্ত্রী থেকে নির্বাচন, মন্ত্রী তো থাকা অবস্থা নির্বাচন করবে, সেই সুযোগ তো নেই। অতএব জনগণের কাছে তো তাদের সেই গ্রহণযোগ্যতা থাকতে হবে তো। জনগণ তাদেরকে কেন বিশ্বাস করবে যে তারা দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে? একটা আন্দোলন সবাই মিলে করেছিলাম, তারা ছিল সামনের দিকে, তারা ছিল, এবং তারা বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে তারা আন্দোলন করেছিল, সারা দেশ জাতি তাদেরকে সমর্থন দিয়েছিল। তার মানে এই না ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনের এই প্রশাসন যদি ডিসফেভার করে বিএনপি প্রার্থীদেরকে অথবা অন্যান্য দলের প্রার্থীদেরকে, শুধুমাত্র এনসিপি প্রার্থীদেরকে ফেভার করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে অন্য কিছু ঘটানোর সম্ভাবনা আছে কিনা? এটা চেষ্টা করলেও সফল হবে না। অতএব প্রশাসন অবশ্যই ইতিমধ্যে, আমি আবার উচ্চারণ, ইতিমধ্যে প্রশাসনের সিনিয়র লেভেলের প্রত্যেকজন অফিসার এদের প্রতি খুবই বিরক্ত। কারণ এদের দিয়ে ইউনূস সাহেবের অনেক ভালো কাজ, বন্ধু কাজ সব মিলানোর পর সবচেয়ে খারাপ কাজ যেটা উনি করেছেন আমার দৃষ্টিতে, সেটা এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে মন্ত্রিত্বের আসনে বসিয়ে 52, 53, 55 বছরের বিশেষ ক্যাডার যারা সারা জীবন রাজনীতি মানে দায়িত্ব করে এসেছে, তাদের মাথার উপর বসিয়ে দিয়ে আলটিমেটলি তাদেরকে সারি বলতে হয়, মন্ত্রীকে তো সারি বলতে হয়, সচিব তো তাকে সারি বলবে। এই যে তাদের যে মনের কষ্ট, এবং এই সমস্ত ছেলেরা এদের সাথে সেই ব্যবহার করে না, এবং প্রত্যেকটা অফিসে যায়। আমাদের সাথে অনেকে তো এখন যারা সরকারি কর্মচারী কর্মকর্তা, তারা আমার মিনিমাম 7, 8, 10 বছরের ছোট, তারা বলে আমার হাই ভাই আর পারি না, কবে একটা নির্বাচন হবে, তাহলে এরা তো অত্যাচার তো পাচ্ছি না, এরা সম্মান দেয় না। এক জায়গায় গিয়ে বলে এই কাজটা দিতে হবে, এইটা করতে হবে, দিতে হবে, পাঠাতে হবে, এই যে মানে কথা বলে একটা, এদের ভিতরে ম্যানারও নেই। এই জন্য এই যখন একটা নির্বাচনের সুযোগ আসবে, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের পক্ষ থেকে যত নির্দেশনা দেওয়া হোক না কেন, একজন অফিসার, একজন কর্মকর্তা, একজন নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত কেউই তাদের পক্ষে ভোট কাটতে যাবে না। বিষয়টা যদি তেমনই হয়, তাহলে কেন আমরা একজন নির্দলীয় ব্যক্তি, সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে আমরা অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা অস্থায়ী সরকারের প্রধান হিসেবে দেখতে চাই? নিশ্চয়ই তিনি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন বিধায় আমরা এমন একটি লোককে চাই। তো তিনি যদি নিরপেক্ষ না হন, তাহলে তাকে আমরা বসাবো কেন? ওনার কিচ্ছু করা লাগবে না, সংসদ যখন থাকবে না, মন্ত্রী যখন থাকবে না, এমপি যখন থাকবে না, আর এখন তো ভোট কেটে দেওয়ার সে সুযোগও নাই। আপনি এনসিপি নেতাদের উদ্দেশ্যে বলছিলেন বা সাবেক ছাত্র সমন্বয়ক যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছেন, যেটা ম্যানার জানে না, সিনিয়র রাজনীতিবিদদের সম্মানটুকু দিতে জানে না, এদের আচার আচরণে এক ধরনের ঔদ্ধত্য প্রকাশ পায় সবসময়। আপনি যেমন অভিযোগ করলেন, এই অভিযোগ আরো অনেক নেতা, অসংখ্য মানুষের। সেই জায়গা থেকে একটা প্রশ্ন, তারা আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, আপনাদের আরেক সহকর্মী বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, এবং আপনাদের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের প্রতি অ্যাকশন নেওয়ার জন্য দাবি জানিয়েছে। আপনি এই জায়গাটিতে কি বলবেন? আচ্ছা, একটা খুব ভালো প্রশ্ন আমি নিজেই উঠালেন। আমার যতগুলি বক্তব্য দিয়েছি, কোন বক্তব্য আমি কারো নাম ধরে দেইনি। সাজিদ আলম, আমি যখন বলেছি যে আমরা এত কষ্ট করলাম, নির্যাতিত হলাম, আজকে নৌকা ধানের শীষ 2/1 তারা স্লোগান দেয়, তাদের হাতের কাছে যা পাবেন তাই তার দিব্যাটা কেড়ে কালো কুত্তা দিয়ে খাওয়াই দেবেন। আমি কি নাম বলেছি কারো? কোন দলের নাম বলেছি? কারোর নাম বলেছি? সাজিদ আলম এই যে পোস্টার দিলে তো অন্যায় করেছে আমার প্রতি, আমি তো তার নাম বলি নাই।
সে তো বলতেও যাচ্ছে না, যে বলবে তার কথা আমি বলেছি। মুক্তিযুদ্ধের ইস্যুতে যখন আপনারা কথা বলছেন, আপনি কথা বলছেন, অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবরা কথা বলছেন, এবং যারাই মুক্তিযুদ্ধের ইস্যুতে কথা বলছেন তারাই টার্গেটের শিকার হচ্ছেন বা আপনাদের বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে তারা নানান ধরনের হুমকি দিচ্ছেন, এটি আসলে কেন? আমি এই প্রশ্নের উত্তরটা একটু ছোট করে চাই। আমি ছোট করে চাই, যারা নিজেরা দায়িত্ব নিয়ে বলেছেন, জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান পরিষ্কার করে বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম, এটা বড় কিছু বিষয় না। আমি একজন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন ব্যক্তি, ফজলুর রহমান একজন মুক্তিযুদ্ধ আপনার একটা থানা কমান্ডার ছিলেন, এবং আরো যারা মুক্তিযুদ্ধের আছে, তারা এইটা আমরা মানতে পারি না। কারণ যারা স্বাধীনতাকে স্বীকার করে না, যারা এখনো জাতীয় স্মৃতিসৌধে যায় না, আজকে আমাদেরকে টার্গেট করবে, এটাই তো স্বাভাবিক। এবং এর একটা মিথ্যাবাদী দল, দেখেন আমার বিরুদ্ধে গত পরশু দিনের আগের দিন আমাকে কি দেখালো, মিরপুর থেকে আমাকে গ্রেপ্তার দেখাচ্ছে, 7 বস্তা টাকা, আরো কোটি কোটি টাকা সিন্ধুকের মধ্যে, এবং সোনা দানা ভর্তি দেখালো। না না দেখালো, শোনেন না কত বড় মিথ্যা কথা এরা বলে। দেখেন এইটা তারা দেখালো, কে? জামাত এটা করেছে, এবং জামাতের প্রত্যেকটা পোস্ট, এমনকি দিলাশন সাইদির জন্য আমি এত কথা বলেছি, তার ছেলে পর্যন্ত এটা শেয়ার করেছে। এই যে এটা ওরা মিথ্যাবাদী, এরপর আর কিছু লাগে? এরা কথায় কথা মিথ্যা কথা বলে। এই মিথ্যাবাদীরা তারা স্বাধীনতার পক্ষে, তারা এখনো বাংলাদেশ স্বাধীনতা স্বীকার করে না। স্বাধীনতার কথা বললেই তাদের গায়ে আগুন ধরে যায়। তারা এক আক্রমণ করছে, এনসিপি নেতারা বুঝে না বুঝে করতেছে, ওদের পক্ষে ওদের বিরুদ্ধে বলি নাই তো। ওরা ধরেন যখন ধরেন সোহাগ হত্যাকাণ্ড সংঘটিত হলো, নৃশংস হত্যাকাণ্ড, সোহাগকে যুবদল হত্যা করলো, কে? যুবদল। ওদের ভিতরে সম্পর্ক কি? ওদের ভাঙড়ি ব্যবসায়ী দল। তো এখানে তারেক রহমান কি আসলো, বিএনপির কি আসলো বলেন তো? ওই রাতের বেলায় আপনার ইসলাম বিশ্ব থেকে বিভিন্ন বিষয় স্লোগান হলো কি, হাসিনা গেছে যে পথে, তারিখ যাবে সে পথে। বলেন কি বললো? চাঁদাওয়াটে পল্টনে চলে যায় লন্ডনে, বললো কি টিনের চালে কাওয়া, তারেক রহমানের হাওয়া না কি একটা বাজে স্লোগান দিল। বলেন আপনি এটা বলতে পারে? এটা বলতে পারে? বলেন আপনি। তারেক রহমান তো তার পরবর্তী ওই দিন তার বলার সুযোগ নেই, পরের দিন ওই বহিষ্কার করতে বললেন ওদেরকে, ওদের বিরুদ্ধে মামলা করতে বললেন। পরবর্তী সময় আমাদের কোনো আইনজীবী যেন ওদের জন্য কোর্টে না দাঁড়ায় ওদের পক্ষে, সে নির্দেশনা দিয়ে দিলেন। তাহলে এই যে স্লোগানগুলি দিল তারা, দেওয়ার পরে আমাদের অনেকগুলো বিলবোর্ড ভেঙেছে, অনেক অফিসে আগুন দেওয়ার চেষ্টা করেছে, এমনকি পরদিন পার্টি অফিসে বোম পর্যন্ত তারা মেরেছে। বলেন তো আপনি। তারপর গাজীপুরে একটা হত্যাকাণ্ড সংঘটিত হলো, সাথে সাথে পোস্ট দিল, কি বললো? যে বিএনপি করেছে। এখন পরবর্তী প্রশাসন বলছে যে এটা ছিনতাইকারীরা এই কাজটা করেছে। তাহলে এই যে অন্যায় তারা করলো একটার পর একটা, এই জন্য 10 কোটি টাকার মানহানি করেছে। আমার এটা যদি সে প্রত্যাহার না করে, আমি তার নামে মামলা করবো। তো আমি তো তার নাম বলি নাই, আর আমি জামাতের হাত পা ভেঙে দেওয়ার কথা বলি নাই। আমি ধানের শীষের বাইরে কাউকে ভোট দিলে তাকে মারা হবে, তাও আমি বলি নাই। আমি বলি না যে দাঁড়িপাল্লার লোকে ভোট দেওয়া যাবে না, আমি বিএনপির দেশের মানুষ বলিনি। আমি আমার কর্মীদেরকে বলেছি, কোন নেতা যদি তোমাদেরকে ধানের বাইরে নৌকা নাই দাঁড়িপাল্লা দিতে বলে, সে আসতো, বাড়িতে আসতে পারবে কিনা নেতা কর্মীদের কাছে, আমি এটা আমার কর্মীদেরকে আমি বলেছি। আমি তো সাধারণকে বলিনি। তাহলে এখানে সাজিদ আলমের রিপোর্টটা কেন দিল? আমি বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা শেষ করবো। হাবিব রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য, সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা ভালো থাকবেন।